রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আমাদের সঙ্গে আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক পরিচালক এম মতিউর রহমান, সঙ্গে আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র তাহসিন রিয়াজ। ব্যারিস্টার রুমিন ফারহানা, 25 ডিসেম্বর আগের রাতে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের তঙ্গঝিরি ত্রিপুরা পাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের 17টি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। তার পরদিন রাতে সচিবালয়ে আগুন। বিএনপি দুটি ঘটনাকে কিভাবে দেখছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, কিন্তু দুটো ঘটনাই মর্মান্তিক। একটি ঘটনা যেটি খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন, তার ঠিক আগ মুহূর্তে হয়েছে, অর্থাৎ এই উৎসবটি একটা ভয়াবহ রূপ নিয়ে সামনে এসেছে এবং বিষয়টি তখনই ঘটেছে যখন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি শক্ত প্রচারণা আছে এই সরকারের বিরুদ্ধে যে এই সরকার মাইনরিটিকে ঠিকমতো প্রোটেকশন দিতে পারছে না। ডে 1 থেকে আমরা ভারতের ডিসইনফরমেশন দেখেছি এবং এই ডিসইনফরমেশনকে না এই ধরনের ঘটনা এক ধরনের সত্যতা দেয়। আমি আজকে প্রথম আলোয় একটা কলাম দেখছিলাম, সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে সেই এলাকাতে অর্থাৎ বান্দরবনের লামা উপজেলায় যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেখানে বেনজির আহমেদ, যিনি গোপালগঞ্জে হিন্দুদের বিরাট জায়গা দখল করে তার রিসোর্ট বানিয়েছেন, সেখানে তার বাগান বাড়ি বানিয়েছেন, সেরকমই একটা প্রকল্প তিনি লামাতেও নিয়েছেন এবং সেখানে বহু মাইনরিটি কমিউনিটিকে উচ্ছেদ করা হয়েছে কারণ তার বিলাসবহুল বাগান বাড়ি বানানোতে তাদেরকে উচ্ছেদ করাটা জরুরি ছিল। আমি জানি না যে আওয়ামী লীগের কোনো সংযোগ আছে কিনা, আমি জানি না পতিত স্বৈরাচার এখানে কোনো রকম কোনো ষড়যন্ত্র করেছে কিনা, তাদের লোকজন মানে যে ডিসইনফরমেশন ইন্ডিয়াতে আছে সেটাকে সত্যতা দেওয়ার চেষ্টা করছে কিনা, বাট হোয়াট এভার বি দ্য কেস, বাংলাদেশের সরকার আছে এবং সরকারে যারা আছে এটা তাদের প্রাইম রেসপন্সিবিলিটি টু ফাইন্ড আউট এই ধরনের ঘটনা কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে। দেখুন, আমি আওয়ামী লীগের সময়ের একটা উদাহরণ সব সময় সংখ্যালঘু নির্যাতনের সময় টানি। রামু, নাসিরনগর, এই ঘটনাগুলোতে কোনো বিচার হয়নি বলেই কুমিল্লা, রংপুরে হতে পেরেছে। যদি ঠাকুরগাঁ বা কলমাকান্দার বিচার হতো তাহলে কিন্তু আমরা অভয়নগরের ঘটনা ঘটতে দেখতাম না। সো একটা ঘটনা ঘটবার পরে মিডিয়াতে আপনি আমি আমরা আলোচনা করি, দর্শক কিছুক্ষণ দেখে, তারপরে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এইরকম যদি হয় এইবারের বড়দিনের এই ঘটনা, তাহলে আমি মনে করব সামনে আরো খারাপ সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর একটা বিষয়, বাংলাদেশে কোনো পার্টিকুলার সম্প্রদায়কে অনিরাপদ করে কোনো পার্টিকুলার সম্প্রদায়ের উপরে জোর খাটিয়ে আপনি যদি মনে করেন যে আপনি সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর সদস্য বলে আপনি নিরাপদ থাকবেন, তাহলে খুব ভুল। নগর পুড়লে দেবালয় এড়ায় না। আপনি নগরে আগুন লাগাচ্ছেন এবং মনে করছেন না আমি তো আসলে সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর একজন সদস্য, আপনি কিন্তু খুব ভুল করছেন। নিকোল, আমি আমার ব্যক্তিগত একটা ফাইন্ডিং আজকে আপনার মাধ্যমে শেয়ার করতেই চাই। আমি নিজে হোলি ক্রস স্কুলের ছাত্র, এটা একটা মিশনারি
স্কুল, এই স্কুলে সকল ধর্ম বর্ণের গোত্রের মানুষ পড়াশোনা করে। সুতরাং আমি কিন্তু ছোটবেলা থেকেই বড়দিন একটা বড় উৎসব, একইভাবে দুর্গাপূজা একটা বড় উৎসব, এটা দেখেই বড় হয়েছে। এবং আমার বহু খ্রিস্টান হিন্দু কমিউনিটির বন্ধু প্রচুর আছে, আমার স্কুল ফ্রেন্ড তারা। আমি যখন শুভ বড়দিন লিখে আমার স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে, অ্যাংরি রিয়াকশন, আমি খুব অবাক হয়ে গেছি। অ্যাংরি রিয়াকশন অনেক বেশি, লাইকের পরেই সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে অ্যাংরি, এবং সেটা 200-র উপরে। সো আমি এরকম বাংলাদেশ দেখি নাই নিকোল, এবং আমি ভীষণ অবাক হয়েছি যে বাংলাদেশটা এদিকে গেল। পরপরে আমি হোলি ক্রসের আরেকজন সিনিয়র আপা, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে, সে স্ট্যাটাস দিয়েছে যে আমি খুব অবাক হচ্ছি বড়দিনের উইশ নিয়ে মানুষের এভাবে রিয়্যাক্ট করতে দেখে। মানে তাকেও, সেও নিশ্চয়ই উইশ করেছে এবং তার রিয়াকশনও খুব পজিটিভ হয় নাই। সো আমি এই কথাগুলো বলছি, এগুলো একেবারেই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু তুচ্ছ না, এই অভিজ্ঞতাটা ফেলে দেবার মতো না। আমরা আসলে মাইনরিটি কমিউনিটি বা যারা সংখ্যায় কম, লেটস পুট ইট ইন দিস ওয়ে, যারা সংখ্যায় কম তাদেরকে কি আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবা শুরু করেছি? তাদের সকল কিছুই উপরেই আমাদের একরকম হক আছে এটা ভাবা শুরু করেছি? এবং রাষ্ট্র কোন রকম কোন ভাবা শুরু করেছেন বলে আপনি প্রশ্ন তুলছেন? দেখুন, গত 15 বছরে তো আসলে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ আলাদা করার উপায় ছিল না। বেনজির যেমন হিন্দুদের জমি দখল করেছে, বেনজির তেমন আমাদেরকেও পিটিয়েছে। সো তখন আমরা আলাদা করতে পারি নাই, বাট এখন কিন্তু আমরা আলাদা করতে পারছি কিছুটা। সো আমি ভীত হচ্ছে, এবং বড়দিনের অভিজ্ঞতা আসলে আমার কাছে একটা ধাক্কার মতো, এবং আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই। এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই, জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর 17টা বছর আমি বাংলাদেশের পিছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখব বলে। আর সচিবালয়ের আগুনের ব্যাপারে এটি খুবই পরিকল্পিত। আপনি ভিডিওটা দেখলেই নিকোল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো মানে কম্পার্টমেন্ট আছে, সেগুলো কোথাও আগুন লাগে নাই, দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে। সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে, এবং রাত 1:52, যেই সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে, সো দ্যাট আমাদের বুঝতে পারা ফায়ার সার্ভিস খবর দেয় সব কিছুতেই কিছুটা বিলম্ব হয়। এবং আপনি দেখেন 12 ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে। সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে, এবং যেই মন্ত্রণালয়গুলোর অফিস এই সচিবালয়ে বা যেখানে আগুন লেগেছে সেখানে সেতু আছে, আইসিটি আছে, সংস্থাপন আছে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলো, এবং যেখানে এই গত 15 বছরে ব্যাপক লুটপাটের একটা পসিবিলিটি আছে বলে আমাদের পারসেপশন তাই। সো ওই জায়গাগুলোতে আগুন লাগা মানেই হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে করা হয়েছে। হোয়াট এভার বি দ্য কেস নিকোল, আমার মনে পড়ে 15 বছর আওয়ামী লীগের কাছে বিচার চেয়েই গেছি, হাল ছেড়েছি, বুঝেছি যে হবে না, কিন্তু এই সরকারের কাছে আমি আবার নতুন করে বিচার চাই, নতুন করে তদন্ত চাই, এবং তার ট্রান্সপারেন্ট রিপোর্ট দেখতে চাই। আবু আলম মোহাম্মদ শহীদ খান, সচিবালয়ে সমাবেশ করেন প্রশাসনের কর্মকর্তারা, সাবেক এবং বর্তমান প্রশাসনের আমলারা, যৌথ প্রতিবাদ সভা করেছেন ব্যায়াম ফাউন্ডেশন মিলনায়তনে, রাজপথে 25 ক্যাডারের বাকি 25 ক্যাডারের কর্মকর্তারা। মানে তারা কি চাকরিবিধি অনুযায়ী এটা করতে পারেন? মানে আসলে তারা বেশি সবল হয়ে গেলেন নাকি এখনকার সরকার দুর্বল হয়ে গেলেন? প্রথমত হচ্ছে যে বাংলাদেশের যে কোনো গোষ্ঠী, তিনি সরকারি চাকরি করেন নাকি নাগরিক নাকি অন্য কেউ, তাদের যদি কোনো ক্ষোভ দুঃখ বেদনা থাকে সেটা তারা প্রকাশ করতে পারেন। প্রকাশের ভঙ্গিটা কি হবে এটা আমরা আলোচনা করতে পারি, যে কীভাবে প্রকাশ করবেন। তো যারা সরকারি কর্মচারী তাদের প্রকাশ করার অনেক সুযোগ আছে, তারা তাদের উপদেষ্টাদের কাছে বলতে পারেন, তাদের যে নেতৃত্বে যারা আছেন ক্যাবিনেট সেক্রেটারি, সংস্থাপন সচিব বা জনপ্রশাসন সচিব, তাদের কাছে বলতে পারেন, স্মারকলিপি দিতে পারেন। বিয়ামে যদি কোনো আলোচনা হয়, বিয়াম তো পৃথক অর্গানাইজেশন, বিয়াম সচিবালয়ের ভিতরে না, সচিবালয়ের ভিতরে যদি তারা সমাবেশ করেন নিশ্চয়ই অনুমতি নিতে হবে, এবং এইরকম সমাবেশ করতে পারেন না। আমাদের যে কন্ডাক্ট রুলস আছে সেই রুলসে পরিষ্কার বলা আছে তারা কি করতে পারবেন কি করতে পারবেন না। কিন্তু ঘটনার উৎপত্তিতে যেতে হবে। ঘটনার উৎপত্তি এই যে হলো যে প্রশাসন ক্যাডার এবং অন্যান্য ক্যাডার তারা যে একটু মানে সরকারকে বিব্রত করা অবস্থায় ফেলে দিয়েছে, এটা কেন হলো? একটা সংবাদ সম্মেলন ভাইরাল হয়েছিল, সেখানে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন, সদস্য সচিব ছিলেন এবং একজন সমন্বয়ক ছিলেন। এবং সেই সংবাদ সম্মেলনের সমন্বয়ক কী কী বলেছেন আমরা সবাই জানি।
সাংবাদিকদের কি কি শিখতে হবে এটাও বলেছিলেন উনি। তো সেখানে সভাপতির যে ইন্টারভেনশন আমি কামনা করেছিলাম, মানে নর্মাল হলে আপনি যদি আপনার সীমানার বাইরে চলে যান, যেতে পারে ইয়াং মানুষ যেতে পারে তার সীমানার বাইরে, বা যে কেউ যেতে পারে সীমানার বাইরে, তখন ইন্টারভেন করে সভাপতি। আমি সভাপতিকে ইন্টারভেন করতে দেখিনি, যতটুকু দেখেছি আর কি। কী করেছেন আমি জানি না। তারপরে ওই সভাতে হঠাৎ করে আলোচনা আসলো যে উপসচিব পদে 50-50 কোটা হবে। কোটা তো আমরা চাই না, মেধাবীরা কোটা চায় না, এবং আমিও চাই না কোটা, আর কেউ চায় না কোটা। তো এখন 50-50 হবে। এটা একটা সেটেলড ইস্যু, 75-25 যেটা আছে এটা একটা সেটেলড ইস্যু। এই সময় ছাত্রগণ অভ্যুত্থানে মনে হয় এটা নিয়ে সচিবালয়ের কার কী কোটা হবে বা কোন ক্যাডারের কী কী কোটা হবে, পিঠাভাগ বানরের, সেটা নিয়ে মনে হয় আমরা আলোচনা করি নাই বা আন্দোলন হয়নি। মানে আমি যতদূর আন্দোলনের সাথে ছিলাম, যতবার কথা বলতে এসেছি, কখনো এইসব বিষয়ে আলোচনা হয়নি। তো হঠাৎ এটা আসলো সংস্কার কমিশন, তারা 1000টা সংস্কার প্রস্তাব করতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে একটা প্রস্তাব আসলো যে হঠাৎ করে যে উপসচিব পদে সকলকে পরীক্ষা দিতে হবে। যিনি এই সংস্কার কমিশনের চেয়ারম্যান, তিনি সচিব হয়েছিলেন এবং তিনি উপদেষ্টা হয়েছিলেন, তিনি এখন সংস্কার কমিশনের চেয়ারম্যান। আমি তাকে বিনীতভাবে প্রশ্ন করতে পারি কি যে আপনি কি কোনো পরীক্ষা দিয়ে উপসচিব হয়েছিলেন? অন্যায়। আমি সচিব হয়েছি, আপনি পরিচয় করে দিলেন। আমি তো কোনো পরীক্ষা দিয়ে উপসচিব হয়নি, কারণ উপসচিব কোনো এন্ট্রি পদ না যেটার জন্য পরীক্ষা দিতে হয়। আপনি যখন পরীক্ষা দেন পাবলিক সার্ভিস কমিশনে, সেই পরীক্ষা নিয়ে নানান কথা আপনি বলতে পারেন। প্রশ্ন বিক্রি হয়, প্রশ্ন আউট হয়, দলীয় লোকদের ভাইপাতে অনেক বেশি মার্কস দেওয়া হয়, কাউকে ফেল করে দেওয়া হয়, অনেক কিছু বলতে পারেন। বাট একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে আপনি এন্ট্রি পদে আসেন। এন্ট্রি পদের পরে পদোন্নতি পৃথিবীর কোথাও পরীক্ষা দেওয়া হয় না। কি পরীক্ষা দেবেন আমি জানি না, লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই পরীক্ষা নিয়ে অনেক আলোচনা হতে হবে, কি সিলেবাস হবে, কি করাবেন। কিন্তু আপনি হঠাৎ করে একটা পরীক্ষার প্রশ্ন আসলেন এবং পদোন্নতিতে কোনো পরীক্ষা দেওয়ার বিধান গত 75 বছর, মানে পাকিস্তান ধরতেছি এখন, যে ওখান থেকে নাই। ইন্ডিয়াতে তো সিভিল সার্ভিস আছে এবং তারা টপ 10 সিভিল সার্ভিস কান্ট্রির মধ্যে ইন্ডিয়া আছে। নাম্বার 1 না, নাম্বার 1 চায়না বা সিঙ্গাপুর, তারপরে চায়না আছে, আরও 2-1টা দেশ আছে। তো এখন ধরেন যে ওইখানেও তো এই পদগুলো আছে এবং ওখানেও পরীক্ষা হয় না। তার চেয়ে বড় কথা হলো যে সংস্কার করছি কেন সংস্কারের প্রয়োজন। সংস্কার একটা দাবি আছে এবং সবাই আমরা সংস্কার চাই। কেন চাই, এটার কেন্দ্রে আমরা যাই, কেন চিন্তা করব না। বাংলাদেশের 14, 18, 24-এর যে নির্বাচনগুলো নির্বাচন হয়নি, নির্বাচন যে ব্যবস্থা সেটাকে ভুলণ্ঠিত করার জন্য, একেবারে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আমরা কোনো সরকার পাইনি যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তো জনগণ যখন ভোট দিতে পারেনি, তো লড়াইটা তো হলো ফ্যাসিবাদ। আপনি বলছেন না, ফ্যাসিবাদ বিরোধী লড়াই। আপনি যে একটা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই। আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ফেরত যেতে পারি না। এগুলোই তো এই আন্দোলনের মৌলিক বিষয় ছিল। প্রথমে কোটা ছিল, তারপর তো এই মৌলিক বিষয়। তাহলে এই মৌলিক বিষয়টা কিসের সাথে সম্পর্কিত? একটা ভালো নির্বাচনের সাথে। যে আমরা একটা ভালো নির্বাচন করতে চাই। কী ধরনের নির্বাচন? এটা আছেই, মুখস্থ, উৎসব মুখর, ভয়ভীতিহীন, তাই না? এটাই তো আসলে তাই চাই, স্বচ্ছ, নিরপেক্ষ এবং ফেয়ার, তাই না? এবং গভর্নমেন্ট কোনো ইন্টারভেন করবে না, ঠিকমতো ভোট হবে, ভোট কেন্দ্রে যেতে পারবো, ভোট দিয়ে বাসায় ফিরতে পারবো, এবং ভোট কেন্দ্রে ভোট গণনা হবে এবং যেভাবে গণনা হবে সেইভাবে রেজাল্ট হবে। ওই নির্বাচনের সাথে আপনি একটা নির্বাচন কমিশন ইচ্ছা করলে ওই ভালো নির্বাচনটা করতে পারছেন, এটা আমরা অলরেডি প্রমাণিত। কেন পারে না? প্রথম কারণ হলো সরকার। যিনি সরকারে থাকেন বা যারা থাকেন দলীয় সরকার, তখন তারা এই নির্বাচনটাকে ফেয়ার করতে দিবেন না। তারা জিততে হবে, তাদের যেন তেন প্রকারে তাদের ক্ষমতায় থাকতে হবে। সেটা যারাই সরকার ছিলেন তারা করেছেন। এই জন্য আসছিল তত্ত্বাবধায়ক সরকার। ওই তত্ত্বাবধায়ক সময়ের 4টা নির্বাচন অনেক ভালো হয়েছে। 2-1টা নির্বাচন দিয়ে কিছু কথা থাকতেই পারে। এখন সব তো 100% হবে না। তো তাহলে এখন যে আমি ফ্যাসিবাদ ফেরত আনবো এটা চাই না, ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে এটা চাই না, তাহলে আমার কি টার্গেট কি? আমার একটা ভালো নির্বাচন করা টার্গেট। এবং ডক্টর ইউনূস তার সর্বশেষ বক্তৃতায় বলেছেন একটা টাইম ফ্রেম, 25শে ডিসেম্বর অথবা জুন 26-এর মধ্যে একটা নির্বাচন হবে। তো এখন আপনি সংস্কার করছেন কেন? ওই নির্বাচনকে মাথায় রেখে। তাহলে নির্বাচন কমিশন সংস্কার করলেই কি হয়ে যাবে? উত্তর হচ্ছে না, হবে না। কারণ এই নির্বাচনের সাথে যুক্ত থাকে প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ নির্বাচনের সাথে যুক্ত থাকে। সুতরাং সেখানে এমন একটা সংস্কার করতে হবে যাতে তারা ভবিষ্যতে
আইন কানুন বিধি বিধান সংবিধানের বাইরে নির্বাচনটাকে নষ্ট না করতে পারে, এটা করবেন। এটার জন্য কি কি করা প্রয়োজন সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটা নন ইস্যুকে হঠাৎ করে ইস্যু বানিয়ে বিব্রত করব এবং সবাই মিলে আন্দোলন শুরু করে দিবে, সরকার বিব্রত হবে, এটা তো ব্যাখ্যা দিতে হবে সংস্কার কমিশনকে। এই যে সবাই মিলে আন্দোলন, সেইটা তো ধরেন একটা আগুন, মানে সংস্কার কমিশন যখন ইঙ্গিত দিল কি কি সংস্কার হতে পারে, করতে পারেন তারা, সেই ইঙ্গিতটা দেওয়ার পর আমরা দেখলাম সচিবালয়ের আমলাদের মধ্যে, কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আগুন জ্বলল। ওই আগুন আর গত রাতে যে আগুন জ্বলল, এই দুই আগুনে কোনো সম্পর্ক দেখেন তো আপনি? মনের আগুন, আর গত রাতে তো আগুন জ্বালানো হয়েছে। এই দুই আগুনে কোনো সম্পর্ক আমি দেখেন রুমিন কিনা? ফারহানার সাথে একমত হতে পারছি না আর কি এখনই, কারণ উনি মনে করতে পারেন এটা পরিকল্পিত, মনে করতে পারেন ওনার কাছে অনেক ইনফরমেশন থাকতে পারে, আমার কাছে ইনফরমেশন নাই। তো কোনো কিছুকে আমি ওইরকম পরিকল্পিত, মানে আমি রেসপন্স, রিয়াকশন এবং আমাদের যে ট্যাগিং প্রথা, যা কিছু হবে এর আগে এই যে জঙ্গি, শিবির অথবা বিএনপি অথবা অন্য কিছু দিয়ে ট্যাগিং করে দিতাম, এখন পেয়েছি আমরা ফ্যাসিবাদের দোসর, যাকে ইচ্ছা তারা রাঙিয়ে দেন, এটা দেখছি আর কি কিছুদিন ধরে। এবং আমি রুমিন ফারহানের ওই বক্তব্যের সাথে একদম পুরোপুরি একমত যে বাংলাদেশে আপনি যাদের সংখ্যা কম তাদের উপর যে নির্যাতন নিবর্তন বা তাদের যেটা হচ্ছে এটার একটা একদম দ্রুত তদন্ত এবং এটার বিচার করতে হবে। কিন্তু আপনি ভিকটিমের কথা তো শুনবেন, এর আগেও কিন্তু পাহাড়ে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে, উপদেষ্টারা 3-4 জন গিয়েছিলেন, অনেক লোকজন গিয়েছিল, একজন ভিকটিমের সাথে আমি তাদেরকে কথা বলতে দেই না, কারণ ভিকটিম তো 100 কিলোমিটার দূরে পাহাড়ের বিরুদ্ধে লুকিয়ে পড়েছে, তারা তো সামনে এসে কথা বলার তাদের সাহস নাই। সুতরাং ভিকটিম যারা, তারাই জানে যে তাদের বাসায় কে আগুন লাগিয়েছে। আপনি একটা উল্টাপাল্টা তদন্ত করলে হবে না, আপনি ভিকটিমদের সাথে কথা বলেন, তাদের কাছে নেন। বাট সচিবালয়ের আগুনটা পরিকল্পিত, এটা মনে হতে পারে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হতে পারে যে এরকম ঘটতে পারে, আমি সেটা মনে করি না। এই জন্য যে আমি অপেক্ষা করতে চাই, আমি অপেক্ষা করতে চাই তদন্ত কমিটির রিপোর্ট। হ্যাঁ, আপনি অপেক্ষা করতে চান, কিন্তু তাহসিন রিয়াদ, জনপ্রশাসন সংস্কার কমিশন যে, একটা মিনিট, আমি আসলে খুঁজছি একটি মন্তব্য, যে মন্তব্য আসলে এই তদন্ত কমিটিকে প্রভাবিত করতে পারে। আমি স্ট্যাটাসটা খুঁজছি, স্ট্যাটাসটা ঠিক আমি পাচ্ছি না, স্ট্যাটাসটা দুই একটি আপনাদের সার্জিস আলমও আসলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি স্ট্যাটাসটা খুঁজছি, ঠিক পাচ্ছি না। যে স্ট্যাটাস তিনি দিয়েছেন তাতে করে মনে হচ্ছে যে আপনারা বলছেন কোনো একটা গোষ্ঠীকে ইঙ্গিত করে একেবারে আপনারা বলছেন যে তারাই করেছে। এই ধরনের মন্তব্য করলে কি আসলে তদন্ত কমিটির যে তদন্ত সেটাকে প্রভাবিত করে না? আমরা বিগত সরকারের আমলে এটা দেখতাম যে একটা ঘটনার তদন্তের আগেই তারা বিএনপির দিকে চোখে মানে বলতো কেষ্ট ব্যাটারি দোষ বা এরকম কিছু একটা বলতো। সেই রকম প্র্যাকটিস কি এখনো রয়ে গেল কিনা? না, তেমন মানে সেই প্র্যাকটিসটা এখনো থেকে যায়নি। এটা যদি আপনি বলেন সেটা হয়তো আপনার অ্যাজাম্পশন, বাট সেই প্র্যাকটিস যে নেই, মন্তব্য তো করেছে, সে আমি একটু ব্যাখ্যা করি এটা, তাহলে সহজ হবে। দেখুন, আমরা আসলে নেচার অফ অ্যাক্টকে হচ্ছে কমেন্ট করছি। আপনি যদি দেখেন যে এই কার্যক্রমটা গতকালকার রাতের যে সচিবালয়ে যে আগুনের ঘটনা ঘটেছে, একটা হচ্ছে যে আপনার যদি এটা ন্যাচারালি হয়ে থাকে বা কোনো দুর্ঘটনা হয়ে থাকে, সেই দুর্ঘটনার তো একটা নেচার থাকবে, সেটা তো দেখলে বোঝা যাইতে হবে যে এটা দুর্ঘটনা। আপনি আমাকে বলেন যে একটা বিল্ডিংয়ের দুপাশে দুভাবে আগুন জ্বলছে, মানে এই আগুন কি এক পাশ থেকে আরেক পাশে লাফ দিয়ে গেল? লাফ দিয়ে তো যাওয়ার সুযোগ নেই। তাহলে আপনি যদি আমাকে বলেন যে এক পাশে আগুন দুর্ঘটনাক্রমে লেগেছে, তাহলে দুপাশেই কি আগুন দুর্ঘটনাক্রমে লাগলো? এই প্রশ্ন কি আমি করতে পারি না? তাহলে দুপাশে আগুন কিভাবে লাগলো? আমি যখন এই নেচার অফ অ্যাক্টকে যখন আমি জাস্টিফাই করি বা এই নেচার অফ অ্যাক্টকে যখন আমি প্রশ্ন করি, তখন কিন্তু আমাকে বলতে বাধ্য হই আমি, বা আমাকে বলতে হয় যে এই দুই পাশে আগুনটা আসলে ন্যাচারাল না। কারণ আপনি আমাকে বলেন, মানে আগুন তো লাফ দিয়ে যেতে পারে না। আগুন যদি সেটা স্প্রেড হয়, সেটার তো একটা প্রসেস থাকবে। সেটা তো আগুন ধরতে 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 না এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যাবে বা এক পাশ থেকে আরেক পাশে যাবে। তাহলে এই আগুনটা লাফ দিয়ে আরেক ফ্লোরে বা আরেক পাশে কীভাবে চলে গেল? তো নেচার অফ অ্যাক্টকে আপনি যখন প্রশ্ন করবেন, তখন আপনি এই উত্তর পাবেন যে এই কার্যক্রমটি পরিকল্পিত। এখন এই কার্যক্রম কার দ্বারা মানে আপনার হয়েছে, আপনি যদি এই প্রসঙ্গে আসেন, তাহলে দেখেন আমি মানে খুব সহজ করে বলি, আপনি যদি রাষ্ট্রের এনিমি এখন কে, আমি যদি আপনাকে প্রশ্ন করি রাষ্ট্রের এনিমিকে, আমি যদি আপনাকে প্রশ্ন করি যারা বিভিন্ন দেশে লুকিয়ে থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, বিভিন্ন দেশের মিডিয়াকে ব্যবহার করে, বিভিন্ন দেশের
ইন্টারনাল ফোর্সকে ব্যবহার করে আমাদের দেশে লুকায়িত থাকা যে ফ্যাসিবাদ আছে, যে দোসররা আছে, তাদেরকে হচ্ছে মানে কোনো না কোনো অ্যাঙ্গেলে, কোনো না কোনো ওয়েতে আপনি দেখেন যে মানে আপনি সম্প্রতি সময়ের যে ঘটনাগুলো, আপনি ঘটনাগুলো জাস্টিফাই করেন। আমরা কি লোন লিগ দেখি নাই? আমরা কি বিভিন্ন সময় আনসার লিগ দেখি নাই? আমরা কি বিভিন্ন সময় ষড়যন্ত্র দেখি নাই? তাহলে আমি এখন আবার যদি নেচার অফ অ্যাক্টের প্রশ্ন করি, আবার যদি ওই জাস্টিফিকেশনে যাই, তাহলে আমার সামনে আমি যখন দেখি যে একটা ভদ্রলোক বা একটা গোষ্ঠী সে কন্টিনিউয়াসলি অপরাধ করে যাচ্ছে, তখন আমি আসলে এই ধরনের ইনসিগনিফিক্যান্ট কার্যক্রমকে হচ্ছে জাস্টিফাই করতে গিয়ে আমাকে বলতে হয় যে এই কার্যক্রমটা হয়তো তাদের দ্বারা বাস্তবায়িত হতে পারে। আপনি কি আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজটি আছে সেখানে স্ট্যাটাস দেখেছেন? আমি আজকে স্ট্যাটাস তারা লিখেছেন যে যেহেতু এই দুটি মন্ত্রণালয় দুইজন ছাত্র উপদেষ্টার দেখেন, তারা যা করছেন সেই নথিপত্র আসলে লুকানোর জন্য এই আগুনটি, এর থেকে ভালো মন্তব্য আমি তাদের পেজ থেকে আশাও করি না। তারা এই ধরনের রাজনীতি করে এসেছেন, এই ধরনের যদি বলি যে দেখার দৃষ্টিভঙ্গি দুদিক থেকে দুই রকম, ডেফিনেটলি সেই দৃষ্টিভঙ্গি ডেফিনেটলি থাকবেই। কারণ আমরা তো তাদের আচরণ 16 বছর দেখেছি খুব কাছ থেকে, তারা কি ধরনের আচরণ করতে পারে এটা আমরা খুব ভালো করে জানি। দেখুন, বরং আমি আপনাকে কি এটা বলতে পারি না, আমিও তো বরং এটা বলতে পারি যে এই দুইটা মন্ত্রণালয়, যেমনটা রুমিন ফারহান আপা বললেন, যে এই দুইটা মন্ত্রণালয়ে স্পেসিফিক্যালি এই 16 বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আপনি আইসিটি মিনিস্ট্রিতে দেখেন, আপনি আদার স্থানীয় সরকার বা অন্যান্য মন্ত্রণালয়গুলো আপনি দেখেন, আমরা তো এটা জানি, এটা তো প্রতিষ্ঠিত সত্য, এটা মিডিয়া আপনারাই প্রুফ করেছেন বিভিন্ন সময়, আপনারাই খবরের কাগজে লিখেছেন যে এই মন্ত্রণালয়গুলোতে কিরকম দুর্নীতি হয়েছে। বরং আপনি তার আগের যদি একটা ঘটনা দেখেন, যে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনি তার ফেসবুক স্ট্যাটাসে সারপ্রাইজিংলি সেই স্ট্যাটাস দিয়েছেন যে আমার এবং আমার পরিবারের সাথে কোনো ধরনের দুর্নীতির সম্পৃক্ততা নেই। তার মানে কি তিনি ভয় পাচ্ছিলেন কোনো কারণে যে তার পরিবার এবং তাকে কেন্দ্র করে তাদের দ্বারা যে হয়ে যাওয়া দুর্নীতি, এই দুর্নীতির তদন্তে কোনো কর্তৃপক্ষ কাজ করছে, সেই ভয় থেকে কি তারা এই আগুন লাগিয়েছেন? আমি তো সেই প্রশ্নও করতে পারি। তো কোনো একটা স্ট্যাটাস, কোনো একটা পার্টিকুলার বক্তব্য আসলে কোনো ঘটনাকে যেমন জাস্টিফাই করে না, প্যারালালি কোনো ঘটনাকে আসলে মানে সত্য বলে স্বীকারও করে নেয় না। হ্যাঁ, আমরাও এটা সুষ্ঠু তদন্ত, আমরাও এটার সঠিক তদন্তের জন্য আমরাও অপেক্ষা করতে চাই, তবে আমরা আমাদের মন্তব্যগুলো করতে চাই, আমরা ওই অ্যাক্ট অফ নেচার অফ যে অ্যাক্টগুলোকে আমরা জাস্টিফাই করতে চাই। জাস্ট একটু আমি অ্যাড করি, কিছুক্ষণ আগে যে আলোচনাটা হচ্ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে যেই নতুন জটিলতা তৈরি হচ্ছে, দেখেন যেমনটা উনি বলছিলেন যে আসলে এই সরকার বা এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্টের কাজ তিনি হচ্ছে ইলেকশনাল ফোকাস হবে। আমরা বারবার এই কথাটা বলেছি, এটা ট্রেডিশনাল কোনো গভর্নমেন্ট, এটা কোনো ধরনের তত্ত্বাবধায়ক সরকার বা কোনো ধরনের ওই মানে আমরা আগের যে নির্বাচনের আগে 3 মাসের যে কার্যক্রম দেওয়া একটা নির্ধারিত এজেন্ডা বাস্তবায়নের জন্য যে সরকারগুলো গঠিত হতো, এই সরকারের সাথে কিন্তু এখন যে সরকার আছেন, গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, সেই সরকারের সাথে কিন্তু অনেক পার্থক্য আছে। এই সরকারের ম্যান্ডেট কিন্তু জনগণ দিয়েছে, এই সরকারকে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এই সরকারকে কিন্তু লেজিটিমেসি দিয়েছে, এবং এই সরকারকে ওই কারণে লেজিটিমেসি দেয় নাই যে এই সরকার এসে খালি ইলেকশন করবে বা ইলেকশনের কথা বলবে। সেই সরকার সেখানে যতগুলো কার্যক্রম অলরেডি কিন্তু আপনার প্রধান উপদেষ্টা নির্বাচনে লেজিটিমেসি দিয়েছে, অবভিয়াসলি সেটা মানে যেই জাস্টিফাইড সংস্কারের কথা আমরা এতদিন ধরে বলেছি, আন্দোলনের সময় কোথায় ছিল? অবভিয়াসলি ছিল। এখন দেখেন এই সংস্কারের কথা আপনি যে শব্দে খুঁজে পাচ্ছেন, আপনি অবভিয়াসলি এক দফা ছিল, আপনি এই সংস্কারের কথা, এক দফা ছাড়া আর কি সংস্কারের কথা কিছু জানতো? আমি তো এই প্রশ্নের বিপরীতে আমি বরং এক দফায় ভোট ছিল, এক দফায় সংস্কার ছিল, কোনো কিছু ছিল। আমি এটারই উত্তর দিচ্ছি আপনাকে। আমি আপনাকে যদি এই প্রশ্নটা করি, এক দফায় কি ভোট ছিল আসলে? এক দফায় কি নির্বাচন ছিল? সেটা ছিল না, নির্বাচনও ছিল না, সংস্কার ছিল না। তাহলে কি ছিল আসলে? দেখেন আপনি এখন, তাহলে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, তাহলে আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে জেনজি কেন রাস্তায় নেমেছিল নির্বাচনের জন্য, তারা তো ভোটার না। যদি বলি যে একজন সাধারণ রিকশাওয়ালা যে কিনা কুড়িগ্রামে গিয়ে ভোট দিতে যায় না, সে কেন রাস্তায় নেমেছিল? শুধুমাত্র ভোটের জন্য তো না, তারা একটা বাস্তবমুখী পরিবর্তন দেখতে চেয়েছিল। যেই পরিবর্তনগুলো কেমন হবে, আমি কিন্তু পরিবর্তন শব্দটাই ব্যবহার করি, ডেফিনেটলি সেই পরিবর্তনটা কেমন হবে, সেই পরিবর্তনটার মধ্যে রাষ্ট্রের যে ন্যায্যতা, এই ন্যায্যতার প্রশ্ন থাকবে। সেই পরিবর্তন কেমন হবে, কাঠামোগত যে জটিলতা। এক দফায় কি ছিল? এক দফায় তো আমরা তো বারবারই বলেছি সরকার পতনের আন্দোলন। জি, সরকার পতনের আন্দোলন মানে কিন্তু শুধুমাত্র এটাকে জাস্টিফাই করে না যে সরকার পতন হবে এবং ঠিক 3 মাসের মধ্যে নতুন নির্বাচন হবে, এবং নির্বাচন হয়ে আমরা দেখেন আমরা বারবার বলি কেউই এত কিছু ভাবেনি। জি, আমরা বরঞ্চ এই আলোচনাটা পরের জন্য তুলে রাখি। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন,
এম মতিউর রহমান, আপনার কাছে আসলে অনেক প্রশ্ন, তিনি আমাদের সাথে সংযুক্ত আছেন। আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, আমি সবগুলো প্রশ্ন একেবারে করে ফেলতে চাই। একই সময় ভবনের দুই প্রান্তে কিভাবে আগুন লাগলো, সারা দিন আজকে সকলে এই প্রশ্ন করেছেন। সেই প্রশ্ন তাহসিন রিয়াজও করেছেন, বা রুমিন ফারহানাও করেছেন। আগুন নেভাতে প্রায় 12 ঘন্টা সময় কেন লাগলো, সেই প্রশ্ন আপনার কাছে, সেটার উত্তর চাই। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের গেট কেন এমনভাবে করা হলো যে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারবে না? আপনারা কি আপত্তি তুলেছিলেন কিনা? একটি চিঠির কথা আমি জানতে পারি। মানে আপনারা বলতে আমি আসলে বোঝাচ্ছি, আপনি তো এখন সাবেক কর্মকর্তা, আপনার এখন যারা কাজ করছেন তাদের সাথে নিশ্চয়ই আপনার যোগাযোগ হয়। এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি দিতে পারেন। আমরা আসলে এখনকার কর্মকর্তা কাউকে একজনকে সংযুক্ত করতে চেয়েছিলাম, কেউই আসলে গত রাতে, যেহেতু তারা অনেক পরিশ্রম করেছেন, কেউই আজকে আর সময় দিতে পারেননি। বনানীর অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ক্রাউড কন্ট্রোল ফোর্স নামে একটি ইউনিট করা হয়েছিল, সেটি কেন ভেঙে দেওয়া হলো? তাহলে হয়তো ফায়ার ফাইটার সোহানুর রহমান নয়নকে এভাবে জীবন দিতে হতো না। এই কেন, এই কিভাবের উত্তর আসলে আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। বেসিক্যালি আমি যতদূর দেখতে পেয়েছি, আমার খুবই মানে, যেহেতু আমি ফায়ার ব্রিগেডে দীর্ঘদিন চাকরি করেছি 2008 থেকে 2014 সাল পর্যন্ত, তো এই ধরনের ফায়ার ফাইটিং এখনকার বর্তমান যুগে এত লম্বা সময় ধরে আগুন জ্বলেছে সচিবালয়, বন্ধের দিন আগুন লেগেছে, রাতের বেলা লেগেছে, অনেকগুলো কারণ, এবং যেটা কিনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বেরিয়ে আসবে যে কি কারণে এটা আগুন লেগেছে। বাট আমি যেটা বলতে চাই, বর্তমান আমরা যে ধরনের ফায়ার ফাইটিং ফ্যাসিলিটি আমাদের ফায়ার ব্রিগেডে আছে, যে পরিমাণ ম্যান পাওয়ার আছে, এত কাছে থাকা সত্ত্বেও এত বড় মানে স্প্রেড হওয়ার কোনো স্কোপ আমার দৃষ্টিতে পড়ে না। বাট আমি যতদূর জানতে পেরেছি, কথা বলে শুনতে পেরেছি, এবং আমার ফায়ার ফাইটারদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তলায় আগুনটা লেগেছে অনেক দেরিতে তারা জানতে পেরেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওখানে পৌঁছাতে যেয়ে তাদের অনেকগুলো বাধার সম্মুখীন হতে হয়েছে। নতুন এক্সেসওয়ে বা যে রাস্তা দিয়ে গাড়ির ভিতরে সচিবালয় ঢুকবে, সে বড় ল্যাডারগুলা, যে টার্ন টেবল ল্যাডার বা বড় মইগুলা নিতে পারেনি। সো এই সচিবালয়, যেটা আমাদের প্রাণকেন্দ্র, সেখানে যদি এই ধরনের ফ্যাসিলিটি না থাকে, তাহলে এটা দুঃখজনক আমাদের সবার জন্য। আর আপনারা জানেন, এখন হলো আগুনের মৌসুমের সময়, এখন সব জায়গায় কিন্তু আগুন লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্যাট টু এইসব জায়গায় লাগা তো হাইলি প্রোটেক্টেড এরিয়া, এখানে তো লাগানোর কোনো মানে যদি যে কারণগুলাই হোক, এখানে তো এই এত বড় আগুন হওয়ার কথা না, নাম্বার 1। আমি যতদূর জানতে পেরেছি, ওখানে ফায়ার ফাইটিং যে ফ্যাসিলিটি ছিল সেটা খুবই নগণ্য। এবং কেন ছিল, আমার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা এই ধরনের। এখন মডার্ন যে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস সেক্টরে বড় আগুন দেখবেন না, বা প্রাণহানির ঘটনা ঘটে না, খুব কমই হয়। বাট এই সচিবালয়ে কেন হলো, সেটা আমারও প্রশ্ন। এত ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বর্তমান ফায়ার ব্রিগেড অ্যাভেল করছে, সেই ফ্যাসিলিটিগুলো, সেই ধরনের ড্রিল বা সেই ধরনের ফায়ার ফ্যাসিলিটি যেগুলো ছিল, খুবই আমার কাছে এখন হাস্যকর মনে হয়। ডিটেকশন সিস্টেম ছিল না। 12 ঘন্টা কি লাগার কথা কোনো রকমেই এই আগুন নেভানোর জন্য? মতিউর রহমান, সরি, 12 ঘন্টা সময় কি লাগার কথা এই আগুন নেভানোর জন্য? আবার বলেন। আমি বলছি 12 ঘন্টা কি আসলে কোনো যৌক্তিক সময়? বেশিরভাগ মানুষ প্রশ্ন তুলেছেন যে এতক্ষণ কেন লাগলো এই আগুন নেভাতে? 12 ঘন্টা আসলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে লেগেছে। আপনি বলেছেন যে জানতে পেরেছি একটু দেরিতে। কেউ একজন, আমি যতদূর শুনেছি, আজকে সন্ধ্যায় একটি ব্রিফিং হয়েছে, উপদেষ্টারা ব্রিফিং করেছেন, যখন আগুন লেগেছে সেখানে একটা দারোয়ান ধোঁয়া দেখে আসলে ফোন করেছেন, তখন আসলে ফায়ার ব্রিগেড এসেছে। মানে সচিবালয়ের মতো এরকম একটা ভবনে ধোঁয়া দেখে তারপরে ফায়ার ব্রিগেডকে ডাকতে হবে, মানে এর বিল্ট ইন কোনো সিস্টেম থাকবে না? এটা কি করে হয়? মানে এটা কি করে আমরা, জনগণ আসলে আমাদের ট্যাক্সের টাকা কোথায় যায়? মাঝে মধ্যে প্রশ্ন আসে আর কি। না, সেটা তো আমারও প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। এই 12 ঘন্টা তো কখনোই কাম্য না। ওই যে আপনাকে বললাম ডিফিকাল্টিস, ওখানে ফায়ার ফাইটিং এর যে 6 তলা এবং উচ্চ ভবনের যে ফায়ার ফাইটিং যে ইকুইপমেন্ট ফায়ার ব্রিগেডে আছে, সেটা তো নিতেই পারেনি, এটা দেরি হয়েছে। তো ফায়ার যখন আগুন স্প্রেড করতে থাকে, ওখানে প্রচুর পরিমাণ দাহ্য বস্তু ছিল, আপনি নিশ্চয়ই জানেন। ইন্টেরিয়র দিয়ে একদম ভরা ছিল, ভিতরে ঢুকতে পারেনি। ফায়ার ফাইটিংয়ের যে হোস পাইপগুলো ছিল, সেটা নাকি কাটা ছিল। তো এটা তো আমার কাছে সারপ্রাইজ লাগতেছে। তাহলে আমাদের এত লোক, আমাদের চোখে পড়েনি? এখানে ডিটেকশন সিস্টেম, প্রথমেই তো ডিটেকশন সিস্টেম, যে আগুনটা লাগছে সেটার প্রাথমিক যে ডিটেকশন সিস্টেম মডার্ন সব বিল্ডিংয়ে আছে, কেন এখানে নেই? আমার প্রশ্ন সেটা।
নাম্বার 2 ফায়ার ফাইটিং যে ইয়ে ছিল উপরে ছাদ থেকে পানি নিয়ে ফায়ার ফাইটিং, এখানে তো এটা হওয়ার কথা না। তো এটা হলো আমার প্রশ্ন যে এটা পৌঁছাতে দেরি হয়েছে এত লম্বা সময়। তারা ওই যে সিঁড়ি ছিল সেটা তো উপরে যাওয়া তাদের পক্ষে ডিফিকাল্ট ছিল, বাইরে থেকে যেভাবে টার্ন টেবিল ল্যাডার দিয়ে ফায়ার ফাইটিং করা হয় সেটাও তারা করতে পারেনি। ঘুরতে হয়েছে, সময় লেগেছে, আগুন তারা বসে থাকবে না, একটার পর একটা দাহ্য বস্তু তারা স্প্রেড করতে থাকে, বড় হতে থাকে, যার জন্য দেখেন 6 তলা লেগেছে। তারা পরে খবর পেয়েছে যখন আগুনটা বড় হয়েছে, কয়েকটা স্পটে আগুন ছিল যেটা আমরা জানতে পেরেছি। তদন্ত সম্পর্কে আপনারা ডিটেল জানতে পারবেন। পরবর্তী 6 তলা থেকে আগুন কিন্তু উপরে যাচ্ছে, তো এটা তো কন্ট্রোল করার কোনো ফ্যাসিলিটি নেই, যেতে পারতেছে না ফায়ার সার্ভিস, সব জায়গায় প্রতিবন্ধকতা পেয়েছে তারা। তো এইভাবে তো কোনো ফায়ার ফাইটিং মানে কেন ইয়ে করেনি, আর তদন্ত সাপেক্ষে কার গাফিলতি ছিল। বাট একজন মডার্ন মানে আমাদের এই ফায়ার ব্রিগেডে যে ধরনের মডার্ন ইকুইপমেন্ট তারা আছে সেটা দিয়ে কেন দেরি হয়েছে আমি ঠিক বলতে পারবো না। ডিজি সাহেব নতুন আসছেন, তো উনি হয়তো এটার উত্তর দিতে পারবেন যে কি কারণে দেরি হয়েছে। বাট এত কাছে এত সময় লাগলো, এবং সিদ্দিক বাজার তো 3 থেকে 4 মিনিট, ওখানে একটা ছোট ফায়ার স্টেশনও ছিল, স্মল ফায়ার টেন্ডার ছিল যেটার মাধ্যমে আমরা ছোট ফায়ার নির্বাপন করতে পারি। তো এটার অনেক প্রশ্ন উত্তর রয়ে গেছে, তদন্ত সাপেক্ষে হয়তো বলা যেতে পারে। আমার দৃঢ় বিশ্বাস আগামীতে এই ধরনের ইনসিডেন্ট এরকম হওয়ার আগেই আমরা যদি না নেই তো এরকম বড় ইনসিডেন্ট আরো দেখবো। মতিউর রহমান, প্রতিটা আগুনের পরে এই ধরনের কথাই আমরা প্রতিবার বলে আসি যে আগামীতে যেন এই ভুলগুলো না হয়, কিন্তু প্রতিবার একই ভুল আমরা দেখতে পারি, এবং এই ভুলে ফায়ার ফাইটার নয়নকে আমরা হারিয়েছি। যার যায় সেই বুঝে, তার পরিবার কিসের মধ্য দিয়ে যাচ্ছে তারাই বুঝছে। সেই পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, তারা যেন দ্রুতই এই শোক তো আসলে কাটিয়ে ওঠার সম্ভব নয়, কিন্তু তাদের প্রতি আসলে সমবেদনা। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি একটু পরেই। দেখছেন রাজনীতি, আবু আলম মোহাম্মদ শহীদ খান, কবি ও সাংবাদিক সোহরাব হাসান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের একজন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলেছেন, সরকারি অফিসগুলোকে ফায়ার খামারে পরিণত করে ফেলা হয়েছে। সচিবালয় সহ সব সরকারি অফিসে প্রচুর আসবাবপত্র কেনা হয়, এগুলো কেনা হয় কমিশন বাণিজ্যের কারণে। যত বেশি কেনাকাটা তত বেশি কমিশন। উপসচিবের মিটিং রুমে 5টি চেয়ার থাকলে যুগ্ম সচিবের রুমে 10টি চেয়ার থাকবে। এভাবে পদের উন্নতির সাথে চেয়ার টেবিল ও অন্যান্য সরঞ্জামও বেড়ে যায়। মিস্টার শহীদ খান, চেয়ার টেবিলের সংখ্যাও কি সরকারি কর্মকর্তাদের সম্মান বাড়ে কমে নাকি? এটা তো বাড়া কমার কোনো প্রশ্নই আসে না। আপনি কেন আপনার রুমের ভিতরে জায়গা না থাকলেও কেন আপনি ফার্নিচার রাখবেন? আমি জানি না, মানে আমি তো সচিবালয়ে কাজ করেছি এবং মাঠ পর্যায়ে কাজ করেছি, আমি এসব দেখিনি। হয়তো এখন বেড়েছে, বাড়তেই পারে। এবং যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের যিনি বললেন যে অনেক ইন্টেরিয়রের কাজ করা হয়েছে, ওটা আগে ছিল না, ওটা আগে স্কুল ঘরের মতো ছিল। 7 নম্বর বিল্ডিং অনেক পুরানো, পাশে কিন্তু একটা নতুন বিল্ডিং আছে, অনেক পুরানো একটা বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ে ফায়ার ডিটেক্টর নাই, ছিল না, কখনোই ছিল না। কেন নাই সেটা জবাব দিতে হবে। তো যদি না থাকে গত 4 মাস 12 দিনে বা 15 দিনের মধ্যে আমরা কেন লাগালেন না সেটাই। যদি আপনি বলেন যে আমার এত গুরুত্বপূর্ণ নথি আছে যেগুলোকে রক্ষা করতে হবে, তাহলে তো আপনি আরও পাহারা দেবেন, আরও সুন্দরভাবে চেষ্টা করবেন যাতে ওখানে কেউ কোনো নাশকতা করতে পারে না। তো আপনি নাশকতা করার কথা যখন বলবেন তখন নাশকতা ঠেকানোর কি ব্যবস্থা নিয়েছেন সেরকম প্রশ্ন হবে, তাই না? সব কিছু করা যায়, অনেক কিছু করা যায়। 4 মাসে মানে 15 দিন 16 দিনের মধ্যে একটা সরকার আমরা সরাই ফেললাম। তো সুতরাং আমাদের তো সক্ষমতা আছে, হ্যাঁ, সেই সক্ষমতা আছে। সক্ষমতা নাই এমন না যে টাকা পয়সার অভাব আছে, এরকম না। এখন আপনি ওই সিঁড়িতে হয়তো আপনার ভাঙ্গা চেয়ার টেবিলও রাখা হয়েছে যে সিঁড়ি দিয়ে উঠতে হয়। আপনি সচিবালয়ের যে একটা বড় বিল্ডিং আছে, এর আগেরটা, এই আধুনিক বিল্ডিংয়ের আগে, সেই বিল্ডিংয়ে নিশ্চয়ই আমাদের লোকজন যাবে, ওনারাও যান। সেই বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে যেখানে ফায়ার হ্যাজার্ড হলে এসে দাঁড়ানোর জায়গা, সেখানে প্রত্যেকটা ফ্লোরে বন্ধ করে আপনি নামাজের ব্যবস্থা করছেন। সচিবালয়ে একটা বড় মসজিদ বানানো হয়েছে। আগে আমরা যখন চাকরি করতাম 1 তলা ছিল, এখন 3 তলা 4 তলা আছে। এখন আপনি একটা বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে বন্ধ করে আপনি নামাজের ব্যবস্থা করেছেন। সুতরাং ফায়ার সার্ভিসের কোনোই
অবস্থা নাই যে ওখান দিয়ে ঢুকে কিছু করবে এবং আপনি এগুলো সরাতে পারবেন না। এটা অনেক দিন ধরে, এটা নতুন না, এখন হয়নি, এটা 20 বছর ধরে হচ্ছে। তো আপনি প্রত্যেকটা বিল্ডিংয়ের তো একটা নিয়ম আছে, সেই বিল্ডিংটার কোন জায়গাটা, কোন স্পেসটা কী কাজে লাগবে, সেই কাজটার জন্যই তো ব্যবহৃত হবে। সেই কাজটা নাই, আপনি এইসব করেছেন। করলে তো আপনার হবে আগুন লাগলে আগুন ছড়িয়ে পড়বে, খুব স্বাভাবিক। এবং ফায়ার সার্ভিসের 20টা ইউনিট কাজ করেছে, কিন্তু ফায়ার সার্ভিস যে আসে না এরকম না, আসছে, 20টা ইউনিট কাজ করেছে এবং ফায়ার সার্ভিসে একজন নিহত হয়েছেন। জি, তাদের কাজে অনেক প্রতিবন্ধকতা ছিল, প্রতিবন্ধকতা পার হয়ে তাদের কাজ করতে গিয়েও অনেকটা সময় খরচ হয়েছে। আবু আলম মোহাম্মদ শহীদ খান একজন গবেষক, তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন, সব যদি পুড়ে যায় তাহলে ডিজিটাল বাতাসটা কোন কাজে আসছিল? কোনদিন আমার ব্যাংক পুড়ে গেলে বলবে, কোন দিন আমার ব্যাংক পুড়ে গেলে বলবে আগুনে আমার অ্যাকাউন্টে সব টাকা পুড়ে গেছে। আমলাতন্ত্র সারা পৃথিবীতে কঠিন একটা বিষয়, ইলন মাস্ক পর্যন্ত ভয় পায়। এইটুকু হচ্ছে তার স্ট্যাটাস ওই গবেষকের। আবু আলম সাহেব, আমলাতন্ত্র আসলেও কি এত কঠিন? আমলাতন্ত্র হলো নেসেসারি এভেল। এখন আমলাতন্ত্র বা ওই যে গণকর্মচারীদের নিয়ে আমাদের ওই যে একটু যদি জানার চেষ্টা করি, গণকর্মচারী কি 10 বছরে বা 50 বছরে সৃষ্টি হয়েছে নাকি? 2000 সালে চীনে গণকর্মচারী নিয়োগ হয়েছে, 2000 সালে। চিন্তা করে, এখন থেকে 2000 বছর আগে, 2000 সালে না, জিরোতে। চীনে 610 সালে লিখিত পরীক্ষা দিয়ে গণকর্মচারী নিয়োগ করা হতো। আমলটা কেন ছিল? ডাইনেস্টি। তারপরে ওই জিরো ইয়ারে আপনার রোমে গণকর্মচারীদের নিয়োগ করা হতো পরীক্ষা টরীক্ষা নিয়ে, মৌখিক পরীক্ষাও কীভাবে নিয়োগ করা হতো, মানে তারা ওই সিস্টেমে এগিয়ে আসছিল। আমাদের দেশে এটা তো 1858 সালে আমরা গণকর্মচারীদের নিয়োগ দেখেছি। কেন গণকর্মচারী এবং রাজনীতিবিদ বা যারা ইয়াতে শাসন ক্ষমতা থাকবেন কেন আলাদা করা হয়েছে? বিকজ আমাদের একটা মেরিটোক্রেসি ডেভেলপ করতে হবে, আমাদের মেধাবী মানুষদের কাজে লাগাতে হবে এবং সেই মেধাবী মানুষদেরকে একটা বিশেষ ব্যবস্থার মধ্যে দিয়ে আনতে হবে। এলন মাস্কের দেশ কি ইয়া ছাড়া চলে নাকি? ওই আমাদেরকে উনি ভয় পায়, চলে কি না? দেখছি কে বেশি মেধাবী, কে একটু কম মেধাবী, ক্যাডার দ্বন্দ্ব। আমাদের না, আপনি ক্যাডারের যে দ্বন্দ্ব, ওটাতে মেধার দ্বন্দ্ব না, ওটা নিজস্ব স্বার্থের দ্বন্দ্ব। ওটা তো আরেকটা জায়গায় যেতে হবে। আপনি দেখেন, আপনি আশেপাশে পৃথিবীর যদি আরো আলোচনা করেন, এমনি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এইসব দেখেন, আপনি কয়টা ক্যাডার আছে, কয়টা ক্যাডার ছিল 1979 সালের আগে? কেন আপনি ব্র্যাকেট বন্দি রাজনৈতিক দলের মতো, এই কি বিজেপি অমুকপন্থী, বিজেপি ওইপন্থী, ছাত্রলীগ এইপন্থী, ছাত্র সমাজ এইপন্থী, রাজনৈতিক দলের মতো ব্র্যাকেট বন্দি করলেন কেন? আপনি করলেন বিশেষ অমুক, বিশেষ অমুক, ব্র্যাকেট বন্দি ক্যাডার, সব মিলে 28টা 29টা ক্যাডার। তো এটা বানানোর পরে তো এরকম হবেই। এটার বানানোর মধ্যে দিয়ে নিহিত আছে। আর একটা সময় যে পুলিশের, আপনি পাশের দেশে যান, পাকিস্তানে যান, পুলিশ কিন্তু এখনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে কাজ করে। আমাদের পাশে তো একজন আইনবিদ আছেন, উনি বলবেন। আমাদের দেশে করে না, কারণ আমাদের কয়েকজন মেজরকে দেওয়া হয়েছিল, তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে কাজ করতে রাজি না, ফলে ওনারা এসিআর টেসিআর সব আলাদা করে দিলেন। তারপরে আপনি পুলিশ বাহিনীকে কত উন্নত করেছেন, কত ক্ষমতায়িত করছেন, কত অস্ত্র দিয়েছেন, যে তারা জনগণের এমন বিপক্ষে দাঁড়িয়ে গেল যে বাংলাদেশের প্রায় 460টা থানা লুট হয়ে গেল। এবং থানা লুট করার জনগণ করে নাই, তারা লুট করার সময় দুষ্কৃতিকারীরা নিশ্চয় ছিল, বাট পুলিশ তো এই ক্ষোভের সম্মুখীন হয়েছে। কি জন্য হয়েছে? একটা বহিঃপ্রকাশ নিশ্চয়ই। রাইসরার রুমিন ফারহানা, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। তিনি বলেছেন, কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে? প্রথম প্রশ্ন, রিজভী সাহেবের এই বক্তব্য কি বিএনপি ওন করে কিনা? কারণ এর আগে তিনি যখন ভারতীয় চাদর আগুনে ছুঁড়েছিলেন, বলা হয়েছিল এটা তার ব্যক্তিগত মতের বহিঃপ্রকাশ। আর যদি বিএনপিও মনে করে যে গোয়েন্দা সংস্থা কলকাঠি নাড়ছে, বিএনপির যদি এমন প্রমাণ থাকে, বিএনপি কি কেবল বক্তব্যই দেবে নাকি অন্য কোনো ব্যবস্থাও নেবে? রিজভী সাহেবের মত দলের মত কিনা আমি বলতে পারবো না, এটা রিজভী সাহেব বলতে পারবে, বা 2 দিন পর হয়তো দল বিষয়টা ক্লিয়ার করবে। সো আই এম নট ভেরি শিওর এটা ওনার নিজস্ব মত কিনা। আর এই কথা যদি সত্য হয়ে থাকে, আমি জানি না কথাটি সত্য কিনা, তাহলে বিষয়টি আসলে আমাদের নতুন প্রজন্মের যারা রাজনীতিতে আগ্রহী হচ্ছে, যারা রাজনীতি করতে চাইছে, যাদের মেধা আছে, শিক্ষা আছে, যারা আসলে ঠিক লুটপাটের অংশীদার হওয়ার জন্য রাজনীতিতে আসতে চায় না, কিংবা হঠাৎ
গজিয়ে ওঠা কলা গাছের মতো আঙুল ফুলে কলা গাছ হতে চায় না, এরকম যারা রাজনীতিতে সত্যি দেশের জন্য মানুষের জন্য করতে চায় তেমন মানুষ কিছুটা ধাক্কা তো খাবেই। এবং বাংলাদেশে আসলে গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে রাজনৈতিক দল গঠনের চেষ্টা তো নতুন কিছু নয়, অতীতেও আমরা এগুলো দেখেছি এবং সর্বশেষ আমরা 1/11-এর সময় দেখেছি ফেরদৌস আহমেদ কুরেশি তিনি একটা কিংস পার্টি করবার চেষ্টা করেছেন, বাট সেটা কিন্তু একেবারেই হালে পানি পায়নি। তবে কিংস পার্টি হলেও কোনটি হালে পানি পাবে এবং কোনটি হালে পানি পাবে না এটাও কিন্তু মানুষই নির্ধারণ করবে। কিছু কিংস পার্টি তো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, তাই না? আবার কিছু কিংস পার্টি ধরেন একেবারে কোনোটাই আপনি বলতে পারেন, আবার কিছু কিংস পার্টি ধরেন একেবারেই কোনো জনপ্রিয়তা পায়নি। সো দিন শেষে না আমি নিক্তিটা মানুষের হাতে দিতে চাই। নিকোল দেখেন, আমি বলি একটা রাজনীতিবিদের নেতা হয়ে ওঠা হয় তখন যখন সে মানুষের ভালোবাসা পায়, আর একটা রাজনীতিবিদের সে প্রধানমন্ত্রী হতে পারে, মৃত্যু হয় সেই মুহূর্তে যখন সে মানুষের ভালোবাসা হারিয়ে ফেলে। সো মানুষের ভালোবাসা যদি নতুন কোনো রাজনৈতিক দলের সাথে থাকে, মানুষের আস্থা এবং বিশ্বাস যদি তারা অর্জন করতে পারে এবং ইভেনচুয়ালি ভোটের মাঠে একেবারে সঠিক কায়দায় জিতে, সঠিক সহি কায়দায় জিতে যদি তারা সংসদে যেতে পারে, আমি মনে করি বাংলাদেশে আরেকটি নতুন রাজনৈতিক দল তৈরি হলো। আর যদি সেটা না করে তারা, আমি কিন্তু জানি না নিকোল, আমি একেবারে হাইপোথেটিক্যাল একটা আলোচনা করছি, তারা যদি বাঁকা পথের সাহায্য নেয়, এজেন্সির সাহায্য নেয়, এজেন্সি এবং আমলা এরা কিন্তু কারো বন্ধু না। আমার নিজের পরিবারে 3 জন আমলা আছেন পাকিস্তান সিভিল সার্ভিসে, ওনারা রিটায়ার করে মরেও গেছে, বাট আমলা এবং সিভিল মানে এজেন্সি কারো বন্ধু না। এজেন্সির সাহায্য নিয়ে যদি কোনো দল গঠিত হয় তাদের কিন্তু খেসারত দিতে হবে, এই দল আসলে প্রস্ফুটিত হবে না। জি, আরো একটা প্রশ্ন নিশ্চয়ই আপনাকে করব তাহসিন। একটু বলি, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, কেন জানি আমার মনে হচ্ছে এটা একদমই মানে আন্দাজ থেকে প্রশ্নটা করছি, যে আপনার কি মনে হয় যে রিজভী সাহেব আপনাদের দিকে ইঙ্গিত করেছেন কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে যে এটা আসলে ওনাকে কোন গোয়েন্দা সংস্থা এসে বলে দিয়ে গেছে এই প্রশ্ন আমি রাখতে চাই, কারণ ইটস আ ভেরি সিভিয়ার এলিগেশন এবং ওনাকে এটা মানে কিন্তু আপনাদের দলের নাম বলেন। আই নো, আমি ওটাই ব্যাখ্যা করছি। আমার মনে হয় যে এটা ওনাকে মিডিয়ায় ক্লিয়ারিফিকেশন দেওয়া উচিত, কারণ এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার। রাষ্ট্রে যদি কোনো মানে 5 আগস্টের পর রাষ্ট্রে কোনো একটা এজেন্সি সেটা কিনা কাউকে সহায়তা দিয়ে কোনো একটা দল গঠনের জন্য হচ্ছে তাদের সাথে কাজ করতেছে, এটা যদি উনি জেনে থাকেন, মানে আই পার্সোনালি রিকোয়েস্ট, আমি তাকে মানে অনেক মানে ভালোভাবে রিকোয়েস্ট করবো যে আপনি এটাকে খোলাসা করেন, আপনি ওই দলের নাম দিয়ে প্রেস ব্রিফিং করে এটা জাতির কাছে পৌঁছে দেন, যদি রেফারেন্স থাকে এটাও বলেন, একটু ক্লারিফিকেশন দেন। আর আপনি যে প্রশ্নটা করছেন এটাকে আমাদেরকে ইঙ্গিত করে বলছে কিনা, মানে আমার কাছে মনে হয় যে সেটা আমাদেরকে যদি ইঙ্গিত করে বলে থাকে তিনি, তাহলে এটার উত্তর হচ্ছে যে আসলে এটা কমপ্লিটলি ওনার একটা হাইপোথিসিস। 1, 2 হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি যদি আমি আমার দলের কথা বলি বা আমি আমার যে রাজনৈতিক ইনিশিয়েটিভের কথা বলি, জাতীয় নাগরিক কমিটির কথা বলি, আমরা এটাকে মোটেও পছন্দ করি না যে কোনো রাষ্ট্রীয় এজেন্সি তারা আমাদেরকে কোনো রকম সহায়তা করুক, আমরা এটা প্রত্যাশাও করি না। এটা প্রত্যাশা করি না বলেই কিন্তু আমরা একেবারে অজপরা গাতে যাচ্ছি, আমরা কিন্তু একেবারে সাধারণ মানুষের দরজার করা নাড়ছি, আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে মেসেজ, এই মেসেজ নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। যদি সেটা সহায়তার মাধ্যমে হতো, আমরা বরং সোফায় বসে আরাম করে এসি রুমে বসে আমরা একটু খোঁজ গল্প করলেই বরং পারতাম, আমরা সেই এফোর্টটা দিতাম না। এবং আপনি দেখবেন যে আমরা ইতিমধ্যেই 100টা কমিটি করেছি, এখনও 600টা প্লাস কমিটি নিয়ে আমরা কাজ করছি। এই কমিটি করতে গিয়ে আমাদের যারা সদস্যরা আছেন, কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন, তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন, মানুষের কাছে গিয়ে গিয়ে মানুষের অঞ্চলে বিভিন্ন জেলা শহরগুলোতে, উপজেলা শহরগুলোতে থেকে থেকে ঘাম ঝরাচ্ছেন। তো এটি আসলে আমরা ওটি মানে যে এজেন্সির সহায়তা আপনি বলছেন, সেই এজেন্সির সহায়তা আমরা চাই না বলেই আমরা এই এফোর্টটি দিচ্ছি। এবং আমি আপনাকে একটা ক্লারিফিকেশন দিয়ে যাই, সামনের দিনগুলোতেও আমরা প্রয়োজনে রাজপথে থাকবো, আমরা প্রয়োজনে আমাদের শরীরে রক্ত ঝরাবো, ঘাম ঝরাবো, এবং যেটি আপা বলছিলেন যে রাজনীতি হবে মানুষের জন্য এবং সেই রাজনীতি হবে মানুষের ম্যান্ডেটে, সেই রাজনীতি হবে ভোটে, সেই রাজনীতি হবে মানুষের ভালোবাসায়। ওই কোন এজেন্সির রাজনীতি, ওই এজেন্সির রাজনীতি তো আমরা কোনোদিন করিনি, আমরা করতে চাইও না। ওই এজেন্সির রাজনীতি নিয়ে, ওই মেসেজ নিয়ে আমরা মানুষের কাছে যাইতেও চাই না। That's the viewpoint of us. তাহসিন রিয়াজ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, তিনি আজকে একটি স্ট্যাটাসে তার হেলিকপ্টার যাত্রা নিয়ে ক্লারিফিকেশন দিয়েছেন। তিনি বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উত্তরবঙ্গ সফর নিয়ে যে তথ্য তিনি বলেছেন সেই ভুল তথ্য, সেটা ভুল তথ্য। তিনি প্রথম কারণ দেখেছেন, প্রথমে গাড়ি সফর প্ল্যান করা হলে 6 দিনে শুধুমাত্র 10টি উপজেলায় সফর করা যাচ্ছিল। সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় এবং প্রস্তাবিত
উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীতবস্ত্র বিতরণ। উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন, ফলে 6 দিনে 22টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়। দ্বিতীয় নম্বরে বলেছেন, বিগত 2 দিন সফরে ঢাকা থেকে যাওয়া আসা সহ মোট 6 বার হেলিকপ্টারে যাতায়াত করেন মাননীয় উপদেষ্টা। গত বুধবার একদিনে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এবং নীলফামারী এই 3 জেলায় মোট 4টি উপজেলায় 5টি মতবিনিময় সভায় অংশগ্রহণ করে। আরও কিছু লেখা আছে, আমি সময় স্বল্পতার কারণে দ্রুত পড়ে যাচ্ছি। আগামী 3 নম্বর কারণে বলেছেন, আগামী 4 দিনে আরও 16টি উপজেলা সফরের কথা থাকলেও সচিবালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায় তাৎক্ষণিক সফর স্থগিত করে ঢাকা ফিরে আসেন। মানে তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি কেন হেলিকপ্টার ব্যবহার করছেন। ঠিক এই স্ট্যাটাসটি আমি যখন ক্লিক করলাম, দেখলাম প্রথম কমেন্টে আমি দেখলাম লেখা আছে, অনলাইনে মিটিং করলে কি সমস্যা? প্লিজ। ওকে, অনলাইনে মিটিং করলে আসলে কোনো সমস্যা নেই। এখন প্রথমত আসিফ, এটার মাননীয় উপদেষ্টা আসিফ এই ব্যাখ্যাটা দিলে ভালো করতেন। কারণ হচ্ছে যে আসলে তিনি তার মন্ত্রণালয় যেহেতু তিনি এখন মানে রাষ্ট্রযন্ত্রের অংশ, তিনি আমাদের সহযোদ্ধা ছিলেন, আছেন, থাকবেন। কিন্তু যেহেতু তিনি পার্টিকুলার একটা পোস্ট হোল্ড করছেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা পজিশন হোল্ড করছেন, এই ব্যাখ্যাটা তিনি দিলে ভালো করতেন। বাট আপনি যে স্পেসিফিক্যালি যে ইয়াটা করেছেন, মানে কমেন্টটা যেটা পড়েছেন আপনি, যথার্থ। আমি বরং আসিফকে এই পরামর্শ আমাদের এই হাউস থেকেও দিতে চাই যে আপনার যদি সুযোগ থাকে আপনি অনলাইনে মিটিং করলে রাষ্ট্রের খরচ বাঁচবে। আমাদের পরামর্শ হচ্ছে আপনি এটাই করবেন সামনে থেকে। ওই মন্তব্যের সাথে আমার কোনো দ্বিমত নেই। তবে আমার কাছে যেটা ফিল হয়, দেখেন আমি যেটা কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের সাথে যখন আপনি একসাথে কাছে বসে যখন কথা শোনেন আর অনলাইনে যখন কথা শোনেন, আসলে যে আন্তরিকতাটা জন্ম নেয় বা যে ভালোবাসাটা জন্ম নেয়, ওই ভালোবাসাটা আসলে অনলাইনে জন্ম নেয় না। এটা আমার ব্যক্তিগত ব্যাখ্যা, এটা আমি আসিফকে ডিফেন্স করছি না বা আসিফকে আমি নতুন করে ব্যাখ্যা দিচ্ছি না। আমার কথা হচ্ছে যে সেটা যদি সত্যিকার অর্থে তার অন্তরে এই বাসনাটা থাকতো যে তিনি যেহেতু স্থানীয় সরকার দেখছেন, তিনি একেবারে লোকাল লোকজনের কাছে গিয়ে তাদের কথাগুলো, কষ্টগুলো শুনবেন, সেটাকে আমি সাধুবাদ জানাই। তবে অবভিয়াসলি রাষ্ট্রের খরচ কমানোটাও তার দৃষ্টিভঙ্গির উপরে থাকা দরকার। কারণ অন্যান্য সরকারের মতন রাষ্ট্রের খরচে হেলিকপ্টারে ঘোরার জন্য তাকে উপদেষ্টা কেউ বানায় নাই। সে বরং মানুষের কাছে যাবে, পায়ে হেঁটে যাবে। জি, আপনার উত্তর পরিষ্কার। ব্যারিস্টার রুমিন ফারহানা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা 1.5 মাস বাড়িয়ে 15 ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। গত 24 নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা বাড়িয়ে 31 ডিসেম্বর করে। এখন এই সময়সীমা আরও 1.5 মাস বাড়ানো হলো। আপনার কি মনে হয় কেন বারবার সময় বৃদ্ধি করা হচ্ছে? এই সম্পদ বিবরণী কোনোদিনও আপনাদের কাছে আসবে না, ফর শিওর। আগের সরকারও বারবার বলেছিল সম্পদ বিবরণী দিতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, কোনোটাই আসে নাই। দেখুন, যারা স্টেট মেশিনারি চালান, সিভিল ব্যুরোক্রেসিতে যারা কাজ করেন, তারা কিন্তু অত্যন্ত ক্ষমতাবান। তারা সরকারকে বসান, সরকারকে টেকান, আবার চাইলে সরকারকে নামিয়েও ফেলেন। এবং একটা সময় আমি ওনাদের একদম ব্যক্তিগত দম্ভক্তি আমার কানে বাজে, বলেছেন মন্ত্রী আসে মন্ত্রী যায়, আমরা কখনো যাই না। এবং ওনাদের মধ্যে ইউনিটিটা আপনি লক্ষ্য করবেন, দলমত নির্বিশেষে সকলে কিন্তু এই বিষয়গুলোতে এক হয়ে গেছে। এবং কারো গলার স্বরে বা বডি ল্যাঙ্গুয়েজের সাথে আরেকজনের বডি ল্যাঙ্গুয়েজ বা গলার স্বরে আপনি কোনো অমিল পাবেন না। ইউএনও থেকে শুরু করে সিনিয়র সচিব পর্যন্ত একই সুরে কথা বলে। বাংলাদেশের মাটিতে কোন সরকার, আমি চ্যালেঞ্জ দিয়ে আজকে আপনাকে বলে গেলাম, কোন দলের কোন সরকারের পক্ষে সম্ভব হবে না তাদেরকে এই জবাবদিহিতার মধ্যে আনা। চেষ্টা হবে যে আপনারা শুনবেন 15 ফেব্রুয়ারিতে হবে, তারপরে আবার শুনবেন 20 এপ্রিল হবে। আমি আমারটা বলছি, আমার দলেরটা আমি বলছি না, আমি আমার মন্তব্য বললাম। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আজকে কেরানীগঞ্জে গ্যাসের গন্ধে আতঙ্ক হয়েছে। কেরানীগঞ্জের জিঞ্জিরা, কদমতলী, কেরানীগঞ্জ মডেল টাউন, আরো বেশ কয়েকটি এলাকায় গ্যাসের গন্ধ হয়। তারপরে তিতাসকে ফোন করে এলাকাবাসী তো পাইনি, পরে একজন সাংবাদিক ফোন করলেন। সেই সাংবাদিকের ফোন রিসিভ করে তিনি বললেন এখন বলা যাবে না, অফিস টাইমে কল দিন। কিন্তু অফিস টাইমে কল দিতে দিতে মানে কি হবে সেটা তো আসলে মানে সরকারি কর্মকর্তারা এমন কেন হয়? আবু আলম মোহাম্মদ শহীদ খান, গ্যাস সেক্টরে এটা তো হওয়ার প্রশ্নই আসে না, মানে হতে পারে না। প্রথম কথা হচ্ছে যে ওদের ইমার্জেন্সি রেসপন্স টিম আছে যেটা 24 আওয়ার্স কাজ করার কথা। আমরা টেস্ট করতে পারি, আপনি একটু পরে টেস্ট করেন যে আপনার এখানে গ্যাস ছেড়ে দিয়ে ফোন করেন, সেখানে কতক্ষণের মধ্যে আছে। আর ওইখানে এই যে কর্মকর্তা বা কর্মচারীটা বলছে তার তো চাকরি থাকা উচিত না। এখানে যে আমাদের জ্বালানি উপদেষ্টা আছেন, উনি তো একসময় সচিবও ছিলেন এবং জ্বালানি উপদেষ্টা, তো ওনার কানে এটা যাওয়া দরকার এবং নিশ্চয়ই এটার ব্যবস্থা। এই সরকারি কর্মচারীদের ওটার উত্তর দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে যে আপনি ট্যাক্সের রিটার্নের সময়সীমা 31 জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
তো আপনি যখন ট্যাক্স রিটার্ন দিবেন তখন কিন্তু আপনার সম্পদ বিবরণী দিতে হয়। সম্পদ বিবরণী দিয়ে অনেক কথা থাকতে পারে, আমি কি দেখালাম না, কতটা গোপন আছে, সেটা আলাদা ইস্যু। বাট যেহেতু আপনি 31শে ডিসেম্বর থেকে ট্যাক্স রিটার্নটা 31শে জানুয়ারি করেছেন, তখন স্বাভাবিকভাবে এটা 15ই ফেব্রুয়ারি করেছে বলে আমার মনে হয়, কোনো বিশেষ সুবিধা দেওয়ার জন্য। জি, প্রতিদিনই ডেঙ্গুতে নিহত হচ্ছে কেউ না কেউ। আজও 4 জন নিহত হয়েছেন। লম্বা হচ্ছে টিসিবি ট্রাকের পিছনের লাইন। সড়ক দুর্ঘটনা নিয়তি হিসেবেই মানুষ মেনে নিয়েছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামীতে আবারও দেখা হবে।